Good morning, students. Am I audible to everyone? সবাই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, ওকে। আচ্ছা, আমাদের আজকের যে সেশনটা সেটা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন। তো টেকনিক্যাল ইন্টারভিউ সেশনে আমরা তো ইউজুয়ালি আমাদের সফটওয়্যার যে রিলেটেড যেগুলো কাজ হয় বা এগুলো হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। এর ভেতরে আমি কয়েকটা জিনিস আমি বলে দিতে চাই। নাম্বার ওয়ান, আমাদের নেক্সট সেশনগুলোর ডেটগুলো তোমরা একটু নোট করে নাও, তোমার সুবিধা হবে। আমাদের এই স্যাটারডে, আপকামিং স্যাটারডে 4টে থেকে একটা সেশন আছে, যেটা হচ্ছে সেমিনার বাই অ্যালুমনি। এবার অ্যালুমনাইর ব্যাপারটা হচ্ছে যে আমাদের এক এক্স স্টুডেন্ট যে অলরেডি ওয়েল প্লেসড ইন আ কোম্পানি, তাকে আমরা ডাকছি। সে তোমাদের সাথে পুরো তোমাদের যা যা কোয়েরি আছে সেগুলো ডিসকাস করবে, মানে রিলেটেড টু দি জব ইন্টারভিউ, কিভাবে কাজ হবে না হবে এই সব কিছুই কিন্তু ডিসকাশন হবে সেদিনকে। তো তোমরা তোমাদের কোয়েশ্চেন ওকে করতেই পারবে, প্লাস আমিও কিছু কোয়েশ্চেন করব, যাতে তোমাদের কাছেও তো অনেক কোয়েশ্চেন আছে যেগুলো কমন কোয়েশ্চেন, তো সেই জিনিসগুলোকেও কিন্তু আমরা অ্যাড্রেস করবো সেদিনকে। ঠিক আছে? আচ্ছা, যেটা আহ, এখন আমরা ডিসকাস করব যে, আচ্ছা তার আগে আমি এটা বলে দিই, সরি আমি পয়েন্টটা মিস করে গেলাম। এটা হচ্ছে 15 তারিখ, হ্যাঁ 15 তারিখ বিকেল 4টে থেকে হবে। তো এটা তোমরা নোট করে রাখো। আর নেক্সট যেটা আমাদের হবে সেটা হচ্ছে 19 তারিখ। 19 তারিখ হচ্ছে আমাদের সেমিনার, যেটা আমরা ইউজুয়ালি টেকনিক্যাল ইন্টারভিউ সেশনের পরে সেমিনার করি। তো সেটা আবার হচ্ছে 19 তারিখ, মানে এই বুধবার হচ্ছে, আজকে এই বুধবার হচ্ছে তোমাদের টেকনিক্যাল ইন্টারভিউ, পরের বুধবার হচ্ছে সেমিনার, আর মাঝখানে 15 তারিখ শনিবার দিন হচ্ছে অ্যালামনাই সেমিনার। অ্যালামনাইয়ের সঙ্গে তোমরা ডিসকাশন করতে পারবে। তো 12, 15 আর 19, এই 3টে ডেট তোমরা নোট করে রাখো। নাও মুভিং অন টু টুডেজ টপিক, সেটা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন। এবং টেকনিক্যাল ইন্টারভিউ সেশনে আমরা ইউজুয়ালি সফটওয়্যারের যত কাজগুলো সেগুলো আমি দেখাই, যাতে তোমরা ইন্টারভিউ গিয়ে প্রপারলি কাজগুলোকে করতে পারো। তো এখানে আমি সেটাই করব আজকে। আমি কোরেল ড্র ওপেন করছি, আমি স্ক্রিনটাও শেয়ার করে দিই তোমাদের সাথে, যাতে তোমরা সবাই দেখতে পাও। আচ্ছা, তো আমরা কোরেল ড্রতে ইউজুয়ালি তো আমরা কোরেল ড্র অনেকগুলোই কাজ দেখেছি। কোরেল ড্রতে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই কি করে করতে হয়, গ্রেডিয়েন্ট 2 কালার 3 কালার গ্রেডিয়েন্টগুলো কি করে অ্যাপ্লাই করতে হয়, আর প্লাস সেগুলোকে কিভাবে এক্সিকিউট করে বার করতে হয়। তো সেটার জন্য আমি এটা অফ করে দিচ্ছি, একবারে ডাইরেক্টলি নিউ ডকুমেন্টে যাচ্ছি। নিউ ডকুমেন্টে আমি টাইম ওয়েস্ট করছি না, কারণ এটা অলরেডি তোমরা জানো। আমি একদম ডাইরেক্ট ডকুমেন্ট ওপেন করে দিচ্ছি। আচ্ছা, যাদের যাদের মনে হচ্ছে এটা কি, কোন ভার্সন আমি ইউজ করছি, আমি এটা কোরেল ড্র 2025 ইউজ করছি। কিন্তু আমি যে টুলস গুলোকে দেখাবো সেগুলো ইউনিভার্সাল টুল, তার মানে হচ্ছে যে কোনো ভার্সন অফ কোরেল ড্রতেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তাই ভাববে না যে স্যার তো অ্যাডভান্স লেভেলের কোনো অপশন দেখিয়ে দিচ্ছে, সেটা আমরা কোত্থেকে পাবো। তো সেটা হচ্ছে না, আমি এটা ইউনিভার্সাল লেভেলের টুল দেখাচ্ছি, যাতে তোমরা তোমাদের মতন করে বাড়িতেও প্র্যাকটিস করতে পারো। এবারে কোরেল ড্রয়ে যদি আমরা কোনো অবজেক্টের কালার দিতে চাই, এখন অব্দি আমরা এই সিস্টেমটা জানি, যে অবজেক্টে যখন কালার দিতে চাই, আমরা তখন কি করি, যে কোনো একটা কালারের ওপর এখান থেকে ক্লিক করি বা লেফট ক্লিক করি। আর রাইট ক্লিক করলে, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, যদি আমরা রাইট ক্লিক করি তাহলে সেটার আউটলাইন কালারটা চেঞ্জ হয়। তোমরা দেখতে পাচ্ছ, যদি দেখতে না পারো একটু ঠিক করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। তো আউটলাইন কালারের ক্ষেত্রে আমরা কি করছি, আউটলাইন কালারের জন্য রাইট ক্লিক করি আর লেফট ক্লিক করি ফিল কালার। প্লাস আমাদের এখানে নিচের দিকে জানো তোমরা, যেটা ডকুমেন্ট প্যালেট আছে, যেখানে এই ডকুমেন্টে যা যা কালার আমি ইউজ করছি সমস্ত কালার এখানে আসে।
আচ্ছা, তার ভেতরে আমি obviously তোমাদেরকে দেখাবো যে আমি প্রোডাকশনের কাজ যেগুলো করি, তা সেগুলো আমি Corel করি, কিরম করে হয় সেটাও দেখিয়ে দিই। তাহলে তোমাদের কাছেও একটা ভালো লাগবে যে হ্যাঁ স্যার আমরা বুঝতে পারলাম যে এটা এইভাবে কাজ হচ্ছে। তো তোমরা ক্যানভাসের নাম নিশ্চয়ই শুনেছো? সবাই শুনেছো ক্যানভাস? ইয়েস, নো, জানি না, চ্যাট বক্স ইউজ করতে পারো, লিখতে পারো, বলো। হ্যাঁ স্যার, শুনেছি। ওকে। হ্যাঁ স্যার, শুনেছি। তো ক্যানভাসের তো তোমরা দেখেছো অনেক ডিজাইন হয়, মানে স্টেজের পেজের সব ডিজাইনগুলো হয়, সেগুলো কিভাবে হয় তো সেইটা আমি তোমাদের একটু দেখাই, তাহলে তোমাদের কাছেও ব্যাপারটা ইন্টারেস্ট বাড়বে। তো এইখানে আমি যদি এখন যাই হচ্ছে ওকে, এবার এটা সাইডে করি। ডিজাইনে আমরা 2024 এর ডিজাইন তোমাদের দেখাই। তো ইউজুয়ালি ক্যানভাস 2024 এর এই হচ্ছে ডিজাইনের আমার যা যা ফোল্ডার ছিল। তো আমি কি করেছিলাম, প্রথমে আমি তোমার দেখাই পুরো থিমটা ক্যানভাসের। ক্যানভাসের পুরো থিমটা কিন্তু আমি কোরেল ড্রতেই তৈরি করেছিলাম। এই যে এটা ক্যানভাস 2024 এর থিম রয়েছে, ঠিক আছে? 2025 থিমটা একটু বাদে দেখাচ্ছি। কিন্তু 2024 এর থিমটা এটা পুরোটাই দেখতে পাচ্ছ কোরেল ড্রয়ে করা হয়েছিল। তো এর ভেতরে আমি কি কি করেছিলাম, তো প্রথমেই আমি দেখাই ডাবল ক্লিক করে। এখানে কিছু ক্লাউডস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কিছু ক্লাউড অবজেক্টস রয়েছে, যেটা আমি পুট করেছিলাম এতে। এখানে একটা পেছনে দেবরা দেখতেই পাচ্ছ একটা উম, এই মান্ডালা আর্টের মতন একটা করেছিলাম, যেটা এখানে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে? ওকে, আচ্ছা। প্লাস এখানেও তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকেও একটা অবজেক্ট রয়েছে, যেটাও এই মান্ডালা আর্টের মতনই। এই জিনিসটা আমরা এখানে অ্যাড করেছি। ওকে, এটা করার পরে আমার আর সাইডেও তোমরা দেখতে পাচ্ছ এই বর্ডারের শেপটা আমি বানিয়েছিলাম, ঠিক আছে? এটাকে যদি আনগ্রুপ করে দেখাই, দাঁড়াও আনগ্রুপ করি, তাহলে তোমাদের বোঝাতে পারবো। এই যেগুলো সব এক একটা সিঙ্গেল সিঙ্গেল শেপ ছিল, বোঝা যাচ্ছে? তো এই জিনিসগুলোকে আমরা কিন্তু ইনকর্পোরেট করি, করে নিয়ে একটা সিঙ্গেল ডিজাইন বানাই। করে নিয়ে আমার 2024 এর এটা, হ্যাঁ এটা গত বছরের দেখাচ্ছি, এই বছরের না কিন্তু। গত বছরের আমাদের যে ডিজাইন হয়েছিল সেই ডিজাইনের এটা আউটপুট, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে কাজ হচ্ছে? কারো কিছু বলার থাকলে, জিজ্ঞেস করার থাকলে বলো। দেখো এটা কিন্তু যে একদম প্রোডাকশন ওয়ার্ক দেখাচ্ছি কেন, তোমরা এতদিন যা যা কাজ করেছো সেটা তোমাদের টিচাররা বলেছে যে প্রজেক্টে এইটা আছে, এটা করো, তোমরা করেছো। কিন্তু প্রোডাকশন লেভেলে যখন আসছি তখন আমরা কি করছি, তখন আমরা এই ধরনের কাজ করছি। আরো দেখাচ্ছি, আরো আছে, শুধু একটাই শেষ নয়। এটা তো শুধু থিমটা, মানে আমি ফার্স্ট লুকটা তৈরি করেছিলাম। ওকে, এবারে আমার পরপর কিছু কাজ গেছে। তো ডিজাইনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এতগুলো কাজ হয়েছে। যেমন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হয় সেটা হচ্ছে সার্টিফিকেট। স্টুডেন্টরা সার্টিফিকেট পায়, তো তার একটা সার্টিফিকেট টেমপ্লেট হয়। দেখো আমি এটাও কোরেল ড্রয়ে ডিজাইন করেছিলাম, কিছু এলিমেন্টস মনে হয় ফটোশপ থেকে আনা হয়েছিল। মোস্ট অফ দ্য থিংস ওয়্যার ডান ইন কোরেল ড্র। আচ্ছা, এখানে অনেক গাইডলাইন আছে, তো গাইডলাইনটা আমি হাঁটিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ও, তো আহ, এই এইটা দিয়ে আমাদের পুরো সার্টিফিকেটটা রেডি হয়েছিল। তো এবারে যেমন একটা উইনারের হবে, সেকেন্ড প্রাইজ একটা হবে, থার্ড প্রাইজ একটা হবে, আর একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশনও থাকে, যেটা স্টুডেন্টদের দেওয়া হয়, যে যারা যারা পার্টিসিপেট করেছে তাদের আমরা এই সার্টিফিকেটটা দিই, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পুরোপুরি রেডি করা হয়। নেক্সট, শুধু এখানেই শেষ নয়, কারণ আমি যখন পার্টিসিপেশন মানে সার্টিফিকেট বানাচ্ছি, আমাকে সার্টিফিকেটগুলো কমপ্লিটও করতে হবে। তো এতগুলো সার্টিফিকেট তৈরি করতে হবে। তুমি দেখতে পাচ্ছ আমি ফাইলগুলো তোমাদের সবাইকে দেখাচ্ছি, সেগুলো কিভাবে করা হচ্ছে ভালো করে দেখো। আমি একটা সার্টিফিকেটের সেট খুলে দেখাই তোমাদের। তো আমি করছি কি, একটা পেজ দিচ্ছি, যেটা আমি মিলিমিটারটা সরিয়ে ইঞ্চেস করি। দেখো 18 ইঞ্চ বাই 12 ইঞ্চের একটা পেজ নিয়েছি, ঠিক আছে? 12-18 পেজ নিয়েছি, তাতে দুটো দুটো করে সার্টিফিকেট সেট করেছি।
এটা গতবারের দেখাচ্ছি, ঠিক আছে? তো গতবারে যে উইনার হয়েছিল মিনিমালিস্ট পোস্টার ডিজাইনে, তার নাম ছিল শান্তনু মিস্ত্রি। সেকেন্ড প্রাইজ পেয়েছিল হচ্ছে রাজদীপ চক্রবর্তী। আমি করেছি কি, এগুলো টাইপ করে করে এক একটা করে করে সেটগুলোকে রেডি করতে করতে গেছি। এরকম করে তুমি দেখতে পাচ্ছ নিচে এতগুলো পেজ রয়েছে। আমি এক একটা পেজে সমস্ত যেরম যেরম গেছে সেগুলোকে আমি দিতে দিতে গেছি আলাদা আলাদা ক্যাটাগরি, ঠিক আছে? এই জিনিসটা রেডি করতে অবভিয়াসলি টাইম টেকিং। একা বসে বসে মাথা ঠান্ডা করে করতে হয়, কারণ কারণ নাম যাতে স্পেলিং মিস্টেক না হয়, কেউ যাতে ভুলভাল কিছু না লিখে ফেলে। তো এই সব জিনিসগুলোকে আমাকে দেখে নিয়ে ঠান্ডা মাথায় কাজগুলোকে কমপ্লিট করতে হয়। তো তোমাদের ক্ষেত্রে কি এক্সপেকটেশন থাকবে যখন তোমরাও এই ধরনের কাজ করবে? তোমাদের কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা এক্সপেকটেশন হিসেবে থাকবে সেটা হলো তোমার ইম্পর্টেন্ট পার্ট, মানে যে কোনো ডিজাইনের কাজে যে কোনো জিনিসের ইম্পর্টেন্ট কাজ যেটা সবার আগে তোমার মাথায় রেখে চলতে হবে, সেটা হচ্ছে এরর ফ্রি ওয়ার্ক। এরর ফ্রি ওয়ার্ক চাই, আমার কাজে কোনো ভুল নেই এরকম ভাবে ডিজাইন করতে হবে। হ্যাঁ, তারপরেও কি ভুল হয় না? হয়, কিন্তু আমাকে রাখতে হবে যে অ্যাটলিস্ট 98% এরর ফ্রি রয়েছে, 92% এদিক ওদিক কিছু হয়তো অ্যালাইনমেন্ট ভুল হয়ে গেছে, এ হয়ে গেছে, সেগুলো ঠিক করে নেওয়া যায়। মানে এমন কিছু কাজ যেটা মানে মারাত্মক একটা ভুল নয়, যে তুমি নামে স্পেলিং ভুল লিখে দিয়েছো, ক্যানভাস ইভেন্টের স্পেলিং ভুল লিখেছো, উইনার স্পেলিং ভুল হয়েছে, লেআউট এদিক ওদিক ঘেটে গেছে, এই ধরনের কাজ যাতে না হয় সেইটা মাথায় রেখে তোমাদের কাজ করতে হবে। তো এরর ফ্রি ওয়ার্ক ইজ দি অবজেক্টিভ। কাজের ডিজাইন, দেখো ডিজাইন লোক অনুযায়ী ডিফারেন্ট। তোমার হয়তো মনে হতে পারে যে স্যার এই ডিজাইনটা আপনি যেটা করেছেন এই ডিজাইনটা আমার ভালো লাগছে না, হতেই পারে। আর আমি একদম অ্যাকনলেজ করবো, আমি তোমার সঙ্গে ঝগড়াঝাটি করতে বসে যাবো না যে কেন ভালো লাগছে না, ঠিক আছে? হ্যাঁ, হয়তো আমি আমার লার্নিং এক্সপিরিয়েন্স এর জন্য নিশ্চয়ই তোমাদের জিজ্ঞেস করবো যে কেন ভালো লাগছে না, তুমি যদি একটু বলো তাহলে আমার বুঝতে সুবিধা হয়। কিন্তু তার মানে এই নয় যে আমি বলবো দূর তুমি কিছু জানো না, এরকম বলবো না। আমি জানবো, আগে ফিডব্যাকটা নিতে হবে, কারণ পাবলিক ফিডব্যাক ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আমার যদি কাজে ভুল হয়, নামে স্পেলিং ভুল, যে স্পেলিং গুলো লিখেছি সেখানে ভুল, ডেটা ভুল দিয়েছি, ইন দ্যাট কেস, মানে ফর এক্সাম্পল ওয়েব টেমপ্লেট ডিজাইনে যে থার্ড প্রাইজ, তার নাম এখানে দেখো লেখা রয়েছে মেঘা মল্লিক। আমি হয়তো মেঘা মল্লিকটা ওয়েব টেমপ্লেটে ভুল করে লিখতে গিয়ে তনিমা রানাটা এখানে দিয়ে দিয়েছি, মেঘা মল্লিকটা এখানে দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে এরর। এই এররটা অ্যাকসেপ্ট ইন্ডাস্ট্রি করে না। তো তোমাকে কিন্তু পসিবিলিটি রাখতে, মানে তোমাকে কিন্তু 100% মানে অ্যাসুরেন্স দিতে হবে যে এই কাজটা এরর ফ্রি রয়েছে। ওরা মানে যারাই চেকিং করছে, লাস্ট চেকিং যারা করছে, তারা যদি দেখে যে 10টা প্রিন্ট হয়ে গেছে, মানে ধরুন এখানে 15টা সার্টিফিকেট আছে, 15টা পেজ আছে, 15টা পেজ মানে এক একটা পেজে দুটো করে সার্টিফিকেট, মানে 30টা সার্টিফিকেট প্রিন্ট হয়ে চলে এসেছে। এরকম 30টার মধ্যে তুমি যদি দেখো আমার এখানে কটা রয়েছে, 1, 2, 3, তিনখানা ফাইল রয়েছে। এক একটা ফাইলে ধরে নাও এরকম 30টা করে সার্টিফিকেট রয়েছে, মানে মানে 90টা সার্টিফিকেট প্রিন্টে গেল। 90টা সার্টিফিকেট প্রিন্ট হয়ে যাওয়ার পরে দেখা গেল তার ভেতরে এরকম ভুল বেরোচ্ছে। তখন তুমি কিভাবে জবাব দেবে, কিভাবে লোককে বোঝাবে? তুমি বোঝাতে পারবে না, তার কারণ হচ্ছে ভুল তোমার, তুমি খেয়াল করে কাজটা করো। তুমি যদি খেয়াল করে কাজটা না করো, তুমি যদি খেয়াল করে কাজটা না করো, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে করবে? ঠিক আছে? তো এই জায়গাটা তোমাদের কিন্তু মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে। সার্টিফিকেট আমি দেখিয়ে দিলাম, এবার আমি আসি আমাদের স্টেজের কিছু কাজ হয়েছিল, যখন ইভেন্ট হয়েছিল, ইভেন্টের কিছু স্টেজের কাজ হয়েছিল, সেটাই আসি। কোথায় গেল, কোথায় গেল, ভেন্যু। তো ভেন্যুতে তুমি দেখতে পাচ্ছ আমরা যে ভেন্যুর জায়গাটা রয়েছে, এখানে এত কাজ হয়েছিল,
মানে বুঝতে পারছো তো কত ফাইল রয়েছে। তো আমি তোমাদের দেখাই, যেমন স্ট্যান্ডই কিছু ডিজাইন, বাট যারা স্পন্সর ছিল তারা নিজেদের লোগো দিয়েছে, দিয়ে বলেছে যে আমাদের একটা স্ট্যান্ডই যেন থাকে। তো এরকম একটা আমাদের একটা ভেন্ডর, যেটা প্রাউড টাইটেল স্পন্সর ডিডিজি বলে একটা রয়েছে, তাদের এক একটা স্ট্যান্ডই সেইখানে ভেন্যুতে বসবে। ঠিক আছে? সেটা তাদের সেই সময় ডিমান্ড ছিল। কারণ তারা যখন স্পন্সর করছে তারা বলছে আমাদের এখানে এটা চাই। তো সেইটা দেওয়ার জন্য তখন আমাদের এরকম করে স্ট্যান্ডই সাজিয়ে প্রিন্ট করতে হয়েছিল। আচ্ছা, তারপরে আ আরেকটা হচ্ছে যে আমাদের কিছু এলইডি আ বোর্ড লাগে, যেটা স্টেজে থাকে। তার চারিদিকের একটা প্যাটার্ন থাকে। ওকে? যে কেমন লাগবে জিনিসটা। আ আমি দেখাচ্ছি, গতবারেরটা যদি আমার কাছে থাকে আমি তোমায় দেখাবো। ওটা আমার মনে হচ্ছে একটু সাজানো ছিল। আমি একটু খুঁজে দেখছি। যদি আমাদের কাছে থাকে আমি তোমায় নিশ্চয়ই দেখাবো। আ ইভেন্ট স্টেজ, না গতবারেরটাও নেই আমার কাছে। এনিওয়েজ আমি এবারেরটা দিয়েই দেখাচ্ছি। তো বেসিক্যালি কি হচ্ছে, আমরা যখন হ্যাঁ, আমরা যখন এই কাজগুলো করছি, আমার এলইডি যে বোর্ড থাকে, ঠিক আছে? সেই এলইডি বোর্ডগুলোই এটা হচ্ছে সাইড প্যানেল। মোটামুটি তুমি যদি দেখো যে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু খুব একটা চেঞ্জেস হচ্ছে না। ছোট বড় এরকমই হচ্ছে। মানে আমি একবার একটা থিম রেডি যখন করে ফেলছি, তখন তার শুধু অ্যাডাপ্টেশনই যাবে। যে আমরা ডিজাইনগুলোকে এইভাবে অ্যাডাপ্ট করতে যাব। যেকোনো কোম্পানিতে টেকনিক্যাল ইন্টারভিউ এর ক্ষেত্রে তোমার মেইন জিনিসটা যেটা দেখবে, যে তোমরা এই ধরনের অ্যাডাপ্টেশন এর কাজ পারো কিনা, এটাও অনেক সময় ওরা ট্রাই করে দেখে। যে তুমি কি জানো, তুমি অ্যাডাপ্টেশন জানো কিনা, যে আমি একটা বড় কাজ দিয়ে দিয়েছি বা একটা একটা থিম দিয়ে দিয়েছি, তার উপর বেস করে তোমার এতগুলো ডিজাইন করতে হবে। তো সেটা দেখো পরপর আমি করতে গেছি। সবকটা থিম সেম। দেখো এন্ট্রেন্স যখন যখন কেউ এন্টার করছে, এটা 8 ফিট বাই 8 ফিটের একটা বড় বোর্ড ছিল, সেটা কেমন হবে সেটাও দেখো এরকম ভাবে আমি করেছি। একটু ডিজাইনটা একটু বেশিরভাগ থেকে এদিক ওদিক, কিন্তু মেন থিমটা সেম। এরকম হতে পারে না যে তোমার এই থিম একটা মেন থিম, তারপরে তুমি অন্য জায়গায় গিয়ে অন্য স্ট্যান্ডই দেখছো, সেটা আবার অন্য কালারের হয়ে যাচ্ছে বা অন্য থিমের হয়ে যাচ্ছে, সেটা হবে না। কালার স্কিম, ওভারঅল থিম, ডিজাইন এলিমেন্টস এগুলো যেন প্রেজেন্ট থাকবেই। চেঞ্জেস একটু আধটু তো হবেই পজিশন অনুযায়ী, কিন্তু এলিমেন্টস গুলো যেন প্রেজেন্ট থাকে, যাতে লোকের দেখে মনে হয় বা লোকের মাথায় এটাই চলবে যে আমি এই ডিজাইনটা যেটা করছি, সেটা মানে আমি যে ডিজাইনটা দেখছি বেসিক্যালি এই প্রোগ্রামেরই ডিজাইন। প্রোগ্রামের ডিজাইন আলাদা হতে পারে না। বোঝা গেছে? এই অবধি কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, বা সবার বোঝা গেছে কিনা সেটা বলো। ঠিকঠাক ভালো লাগছে কিনা, মানে মানে যে আমি যে কাজগুলো দেখাচ্ছি সেটা তোমাদের দেখে তোমাদের জন্য কোনো ইউজফুল কিনা, মানে এটা কোনো কাজে লাগবে কিনা সেটাও তোমরা বলো। কাজে লাগবে কি লাগবে না যেগুলো আমি দেখাচ্ছি? হ্যাঁ স্যার, অবশ্যই লাগবে। হ্যাঁ স্যার লাগবে। দেখো, অবভিয়াসলি বেশিরভাগ সময় যেটা হয় তোমাদের ক্লাসের ক্ষেত্রে, যে প্রোডাকশন ওয়ার্ক দেখানোর সুযোগ থাকে না। এই ধরনের সেমিনারগুলো আমরা আমাদের প্রোডাকশন ওয়ার্কগুলো দেখাতে পারি। তাহলে কি তোমাদের কাছে একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা কিভাবে প্রসিড করতে পারি কোনো কাজ নিয়ে। আচ্ছা, এগুলো একটু বন্ধ করি। এবারে এগুলো না এক একটা সাইজের। তুমি ভালো করে যদি দেখো, আমি যদি ফাইল সাইজটা দেখো, এই ফাইল সাইজটা আমি তোমাদের দেখাচ্ছি একটা। এই ফাইলগুলো বেশিরভাগই দেখো ফিটে লেখা, যেমন 3 ফিট বাই 6 ফিট, 3 ফিট বাই 6 ফিট, 5 ফিট বাই 13 ফিট, 20 ফিট বাই 3 ফিট। কিন্তু তুমি যদি ফাইলগুলোকে ওপেন করো, যে কোনো ফাইলকে, এটা তো 3 ফিট বাই 6 ফিটের ফাইল। তুমি দেখো এখানে কিন্তু ইঞ্চি যে ইউনিট রয়েছে আর লেখা রয়েছে 3 ইঞ্চ বাই 6 ইঞ্চ, 3 ইঞ্চ বাই 6 ইঞ্চ লেখা রয়েছে। তো কোয়েশ্চেন এইখানটা এটাই দাঁড়াচ্ছে যে আমি প্রিন্ট করছি, মানে প্রিন্টটা আমার লাগবে 3 ফিট বাই 6 ফিট প্রিন্ট হবে, কিন্তু আমি আমার ফাইল রেডি করেছি 3 ইঞ্চ বাই 6 ইঞ্চ। কি করে প্রিন্ট হবে? যদিও এটা নিয়ে আমরা আগেও ডিসকাস করেছি, কিন্তু যেহেতু আমি জানি প্রতিবারই নতুন নতুন স্টুডেন্টরা জয়েন করে, তাই আমি আর একবার একটুখানি আলোচনা করতে চাই।
এইগুলো কেন হচ্ছে? কারণ হচ্ছে আজকে যদি 3 ফিট বাই 6 ফিটে আমরা কোনো ফাইল ছাড়তে চাই, মানে ফাইল তৈরি করি, সেই ফাইল সাইজ এত হাই হয়ে যাবে যে তুমি আর কন্ট্রোল করতে পারবে না। আমি বলতে পারি 3 ফিট বাই 6 ফিট 300 রেজলিউশন, যেটা অ্যাকচুয়ালি প্রিন্টেবল রেজলিউশন হয়, তাতে যদি একটা ফাইল তৈরি করা হয়, এই ফাইলটার সাইজই 5 জিবি 6 জিবি হয়ে যাবে, 5 জিবি টু 6 জিবি। সেইখানে আমার ফাইল সাইজটা তোমায় একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে ফাইলটা, আমি যেটা ওপেন করেছিলাম, রাইট ক্লিক করি, করে আমি এখানে প্রপার্টিজ দেখাচ্ছি, তোমরা নিজেরা দেখে নাও ফাইল সাইজ কত আছে, 2.75 এমবি। একদম ছোট ফাইল, 3 এমবির ফাইল। 3 এমবির ফাইল তোমরা ইউজুয়ালি তোমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমেজ বা ভিডিও পাঠাও, এরকম 5 এমবি 10 এমবির ভিডিও পাঠিয়ে দিলাম বা ছবি পাঠাই, যেগুলো এখন হাই রেজলিউশন ইমেজ পাঠাতে গেলে সেগুলো 6-7 এমবির হয়ে যায় যখন আমরা ফটো ক্লিক করি। সেখানে একটা প্রিন্টেবল ফাইল যেটা প্রিন্ট হতে যাবে, সেটা 2.75 এমবিতে যাবে। এতে একটা সুবিধা তো আমার অবভিয়াসলি আছে, ইজি পোর্টেবিলিটি, মানে আমি মেলে অ্যাটাচ করবো, ফাইল চলে যাবে প্রিন্টারের কাছে, প্রিন্টিং হাউসের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি এই লজিকটাকে কি করে সেট করবো যে 3 ফিট বাই 6 ফিটকে 3 ইঞ্চ বাই 6 ইঞ্চে আমি করছি, সেটা প্রিন্ট কি করে হবে? তো বেসিক্যালি আমি যেটা করছি সেটা হচ্ছে ইউজুয়ালি প্রিন্টেবল, রেগুলার প্রিন্টেবল রেজলিউশন যেটা আমরা ইউজ করা, প্রিন্টেবল রেজলিউশন কিন্তু প্রিন্টিং হাউস, আমি তোমাদের বলছি, প্রিন্টিং হাউস কিন্তু আমরা বলি কি যে 300 ডিপিআই এ প্রিন্ট হবে, কিন্তু প্রিন্টিং হাউস কিন্তু 150 ডিপিআই এতেও প্রিন্ট করে দেবে, অসুবিধা হবে না। বোঝা গেল? আমার ক্ষেত্রে, আমি এই ক্ষেত্রে কি করি, আর হচ্ছে আমি যে রেজলিউশন সেট করি, মাই রেজলিউশন বা ওয়ার্কিং রেজলিউশন যেটাই বলতে পারো, আমি এখানে দিই 500 ডিপিআই। এবার তুমি বলতে পারো স্যার 500 ডিপিআই কেন দিচ্ছে? তার কারণ হচ্ছে এই যে 3 ইঞ্চ বাই 6 ইঞ্চ আমি ফাইলটা তৈরি করছি, রেজলিউশন 500 রাখছি, প্রিন্টিং হাউস যখন এই 0.50 ডিপিআই ধরে নাও প্রিন্ট করছে, ও তো তখন 3 ইঞ্চের ফাইলটা 3 ফিটে করবে না। তো 3 ফিটে যখন করবে, এই যে স্ট্রেচটা হচ্ছে, স্ট্রেচ হলে কি হবে, ফাইলটা যাতে ডিস্টার্ব না হয়ে যায়, ওই জন্য এক্সট্রা রেজলিউশন সাপোর্টের জন্য দেওয়া রয়েছে, এক্সট্রা পিক্সেল সাপোর্টের জন্য দেওয়া রয়েছে, যাতে কি হবে, প্রিন্টের সময় 3 ফিট বাই 6 ফিটে আরামসে প্রিন্ট হয়ে যাবে, কোনো প্রবলেমও হবে না। ঠিক আছে? তো তোমরাও যখন ডিজাইন করবে, বড় হোর্ডিং বলো বা যেগুলো ফিটে তোমায় ক্যালকুলেট করতে হচ্ছে, 6 ফিট 7 ফিটের ফাইল, 20 ফিট বাই 10 ফিটের হোর্ডিং হয়, তো তখন তোমরাও কিন্তু ইঞ্চে করবে, 20 ইঞ্চ বাই 10 ইঞ্চ করো, রেজলিউশন তুমি 500 দিয়ে দাও, বিন্দাস ফাইল পাঠিয়ে দাও, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এরর ফ্রি ফাইল থাকতে হবে, তাহলে না হলে প্রবলেম হবে। ঠিক আছে? তো এইটা মাথায় রেখে তোমরা সবসময় প্রিন্টের কাজ করবে। বোঝা গেছে? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করে নাও। নো স্যার। আমি জানি যারা আমার এই সেশনে অনেকবার এসছো তাদের কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার, কারণ এটা নিয়ে আমি অনেকবার ডিসকাস করেছি। তোমার বাকিরা যারা নতুন এসছো তাদের কাছে হয়তো ব্যাপারটা নতুন, তো তাদের কাছেও যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করে নিতে পারো, কিন্তু ডাউটটা যেন না থাকে, এইটা যেন ফলো করা হয়। এটা যদি তোমরা ফলো না করো না, তাহলে প্রবলেম এটাই হবে যে ইন্ডাস্ট্রিতে গিয়ে বা টেকনিক্যাল ইন্টারভিউতে গেলেও ওরা কিন্তু যদি দেখে যে তুমি যেন 3 বাই 6 নিয়ে 500 রেজলিউশন নিচ্ছ না, ওরা তখনই বলবে এ টেকনিক্যালি এখনো অব্দি সাউন্ড নেই, জানে না। হ্যাঁ, হয়তো এবার কোম্পানি দু রকম ভাবে ট্রিট করতে পারে। তোমাকে সোজাসুজি বললো ঠিক আছে, তোমাকে অ্যাজ এ ট্রেনিং হিসেবে নেব, আমি ট্রেনিং হিসেবে নেব, ঠিক আছে, আমি এই মুহূর্তে তোমাকে কনফার্ম এমপ্লয়ি হিসেবে নেবো, ট্রেনিং হিসেবে নেবো, ট্রেনিং তোমার 3 মাস হবে, 3 মাস বাদে আমরা দেখবো তোমার কাজ, তারপরে কনফার্ম করবো। আর যদি তুমি এটা প্রথম থেকে এরকম দেখাতে পারো, এই ধরনের স্কিল বা এই ধরনের টিপস এন্ড ট্রিক্স তোমরা ইউজ করছো, তখন কিন্তু কোম্পানির এটা হবে যে টেকনিক্যালি সাউন্ড, জানি হয়তো ডিজাইন একটু এদিক ওদিক হচ্ছে, ওটা কাজ করতে করতে ঠিক হয়ে যাবে, তখন তোমাকে কিন্তু ফুল টাইম জবই অফার করবে প্রবেশন পিরিয়ড দিয়ে। তো এই জিনিসগুলো কিন্তু খুব দরকারি, মার্কেটে সার্ভাইভ করতে গেলে এই জিনিসগুলো খুব দরকারি। আচ্ছা,
আরেকটা জিনিস যেটা আমি এখানে তুমি দেখতে পাচ্ছ, এরপরে আরেকটা জিনিস আমি তোমায় দেখাচ্ছি, খুব ইন্টারেস্টিং এটা। গতবারে আমাদের এবছর মনে হয় এটা হবে না। গতবারে আমাকে একটা এরকম একটা ফ্রেম বানাতে হয়েছিল। তুমি দেখতেই পাচ্ছ, এটা ইনস্টাগ্রামের একটা ফ্রেম। যারা ইনস্টাগ্রাম ইউজ করো, আমার মনে হয় সবাই করো। তো ইনস্টাগ্রামের এটা একটা ফ্রেম। এই ফ্রেমটা বেসিক্যালি আমরা প্রিন্ট করেছিলাম। এটাকে বলা হয় সেলফি স্ট্যান্ড। এটা 4 ফিট বাই 7 ফিটের একটা সেলফি স্ট্যান্ড। তো 4 ফিট বাই 7 ফিটের সেলফি স্ট্যান্ড আমরা এটা বানিয়েছিলাম, এবং এই সেলফি স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে স্টুডেন্টরা নিজেদের ফটো বা সেলফি নিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে নেবে। তো বেসিক্যালি এই যে ব্ল্যাক এরিয়াটা যেটা দেখছো, এইটা বেসিক্যালি কাটিং করে দেওয়া হবে। প্রিন্ট করার পরে এই জায়গাটা কাট করে দেওয়া হবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে গেলে স্টুডেন্টরা এইখানটা দাঁড়াবে, এই ফ্রেমের এখানে দাঁড়িয়ে ছবি তুলবে। বোঝা গেল? তো এবারে এখানে একটা বড় প্রবলেম হচ্ছে, আমাদের খুব ক্যালকুলেশন রাখতে হবে। ক্যালকুলেশনটা কি? যে আজকে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে এই ফ্রেমটা 4 ফিট বাই 7 ফিট, মানে এইটা 4 ফিট, এইটা 7 ফিট। ঠিক আছে? এবারে 7 ফিটের যদি আমি রাখি, আমি এই বক্সটাকে কোথায় রাখবো? এই বক্সটাকে আমি কোথায় রাখবো? কোথায় রাখলে স্টুডেন্টরা যারা পেছনে দাঁড়াবে, স্টুডেন্ট হোক বা যেই হোক, যারা দাঁড়াবেন, যারা আসবে ইভেন্টে, এসে বললো যে আমি এটা একটা ফটো তুলতে চাই এখানে দাঁড়িয়ে, তাহলে তাদের ঠিক আমরা ক্যালকুলেট করব কি করে তাদের হাইট কত? তো এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকে। আমায় করতে হবে কি, এখানে কোরেল ড্র একটা দারুণ টুল আছে যেটার নাম হচ্ছে প্যারালাল ডাইমেনশন টুল। ওটা কি করে, যদি তুমি এরকম করে ক্লিক করে ড্র্যাগ করে ছাড়ো, ও তোমায় দেখিয়ে দেবে যে কত সাইজ হচ্ছে এটা। আমার এখানে কি করলাম কি, আমি এখান থেকে আমি একটা আরবিট্রারি এখানে একটা স্কেল নিলাম, করে আমি বললাম যে 5.94, মানে প্রায় প্রায় বলতে পারো মেঝে থেকে, মানে এইটা তো একদম নিচ, এইটা হচ্ছে মেঝেটা, মেঝে থেকে আমি এই অবধি প্রায় 6 ফুট জায়গা আমি ছাড়ছি। 6 ইঞ্চ, 94 ইঞ্চ দেখাচ্ছে, মানে প্রিন্ট হবে ফিটে 6 ফিট। আমি 6 ফুট এইটা অবধি রেখেছি, এবং আমি এখান থেকে এই ফ্রেমটা দেখি, এখান থেকে যদি এই ফ্রেমটা দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে প্রায় 5.5 ফিট। দেখে নাও 5.53। একটু কালারটা অন্য আসছে বলে অসুবিধা হতে পারে, আমি বুঝতে পারছি। কালারটা চেঞ্জ করা যাচ্ছে না, দেখছি যদি চেঞ্জ করা যায়। কি কালার দেখা যাবে, যাই হোক, আমি এটা দেখে মোটামুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5.53 ফিট। তো বুঝতে পারছো, এইখান থেকে এই অবধি 5.53 ফিট, মানে আমার এই ক্যালকুলেশনটাও রাখতে হবে যে স্টুডেন্টরা কতটা হাইটের হতে পারে অ্যাভারেজে। হ্যাঁ, তুমি তো বলতে পারো স্যার স্টুডেন্টরা তো 6 ফুট, 6.5 ফুটের হাইট, লম্বা স্টুডেন্টও আসতে পারে। আসতে পারে। আমি তাদেরকে বলবো এটা নিচু হয়ে দাঁড়িয়ে ছবিটা চললো, তাহলে সুবিধা হবে আমাদের। কিন্তু আমি এটা অ্যাভারেজে দেখছি যে মেঝে থেকে এই অবধি 5.5 ফিট আমি ছেড়ে দিচ্ছি। এবার স্টুডেন্টরা নিজেদের মতন করে দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। ঠিক আছে? তার ভেতরেও আমায় একটা জিনিস রাখতে হবে, 5.5 ফিটকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এখানের আরেকটা জিনিস আমায় দেখতে হবে যে একটা স্টুডেন্ট যদি দাঁড়ায়, সে কোথায় এসে দাঁড়াবে। তো আমি এখান দিয়ে বলছি ইউজুয়ালি 3 ফিট, আমি একটা স্ট্যান্ডার্ড মানুষের কোমর হিসেবে দেখছি 3 ফিট। 3 ফিট তো থাকবেই মানুষের, তারপরে মাথাটা আসবে এই জায়গাটা। তো আমি সেই হিসেবেই করছি যে যদি আমার মাথাটা এই অবধি আসে, তাহলে মাথাটা আমার এইখানটা বসবে। মানে আমি একদম শর্ট হাইটেরও যদি কেউ আসে, তার জন্য যদি থাকে, তাহলে তার মাথাটা এখানে বসবে। আর যদি তারপরে আসে কেউ, কারোর মাথা এখানেও বসতে পারে। তো এই জিনিসটা পুরোটা হিসেব আমাকে করতে হয়েছে। এর পেছনে কিন্তু মাইনিউট ক্যালকুলেশন রয়েছে। আজকে অনেকেই বলে যে গ্রাফিক ডিজাইন কি আছে, গ্রাফিক ডিজাইন তো তুমি একটা লোগো বানিয়ে দেবে, একটা ডিজাইন বানিয়ে দেবে, হয়ে যাবে। বস, এতটাও ইজি নয়। আজকের দিনে যদি তোমাকে এরকম কোনো ইভেন্ট সাজাতে হয়, ইভেন্টের এরকম ছোট ছোট নিটি গ্রিটিস গুলোকেও নিয়ে তোমার কাজ করতে হবে, তবে গেলে তো তোমার কাজটা পারফেক্ট হবে। না হলে আমি ধরে নাও এটা, মানে আমি কথা কথা বলছি,
এইটা এই পুরো জিনিসটাই ডিলিট করি। আমি ধরে নাও এই পুরো জিনিসটা এইটা যেটা আছে এটাকে আমি ড্র্যাগ করে এখানটা করে দিলাম মাঝখানে একদম সেন্টারে। যে দাঁড়াবে তার না মাথা হাঁটছে না কোমর, সবার কোমরের ছবি উঠছে। এরকম করলে কি হবে? হবে না। তো আমাকে সেই ক্যালকুলেশনটা প্রপারলি করতে হবে যে আমি এই ক্যালকুলেশন অনুযায়ী আমার ডিজাইনটা বানাবো। বোঝা গেছে? কারোর কিছু বলার থাকলে বলো এখানটা। প্রশ্ন থাকলে বলো, বুঝতে পেরেছো কিনা বলো, যে এই স্যার ক্যালকুলেশন করতে পেরেছো কিনা বলো। স্যার বুঝতে পেরেছি, কিন্তু এই যে যখন হাইটটা মাপলেন না, ওটা কি কোন টুলটা দিয়ে মাপলেন? আচ্ছা, এই টুলটার নাম হচ্ছে, এখানে দেখো ডাইমেনশন টুল আছে, প্যারালাল ডাইমেনশন, হরিজন্টাল অনেকগুলো আছে। আমি প্যারালাল ডাইমেনশনটা দিয়ে কাজ করি। দেখো ধরে নাও এখান থেকে এই কর্নারের কতটা মাপ হচ্ছে মাপতে চাও, মেপে ক্লিক করো, এই দেখো তোমায় দেখিয়ে দিচ্ছে। এবারে এটা 8.06 দেখাচ্ছে, তুমি এখানে গিয়ে ইঞ্চটাকে ফিট করে দিতে পারো। মানে তুমি এখান থেকে ক্যালকুলেশন গুলো চেঞ্জ করতে পারো, মিলিমিটার করতে পারো। আচ্ছা, ডেসিমালে দেখতে চাও না ফ্র্যাকশনে দেখতে চাও, ফ্র্যাকশনও তোমায় দেখিয়ে দেবে। ঠিক আছে? ওকে স্যার। তো এইটা হচ্ছে প্যারালাল ডাইমেনশন টুল, ইজি টু ইউজ কিন্তু ভেরি ইউজফুল। মানে এত বছর আমার কাজে আমি কতবার যে প্যারালাল ডাইমেনশন ইউজ করেছি ভাবতে পারবো না। আনফরচুনেটলি ইলাস্ট্রেটরে একটা রুলার টুল আছে কিন্তু এরকম কাজ করে না। বোঝা গেল? তো তোমরা যখনই কাজ করবে, যেখানেই কাজ করো, যে কোম্পানিতে, সে আইটি কোম্পানি হোক, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হোক, আহ, যে কোম্পানি, ব্র্যান্ড ব্র্যান্ড মানে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি হোক, অ্যাডভার্টাইজিং এজেন্সি হোক, যেখানেই যাও, এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে আমার একটা পুরো প্রপার প্ল্যানিং আছে, কমন সেন্স অ্যাপ্লাই করে কাজ করতে হবে। যে আমি যদি একটা জায়গায় দাঁড়াই, আমার হাইট কত, কিভাবে হবে, কিরম করে হবে, এই সব কিছু কিন্তু আমাকে রেডি করে বানাতে হবে। তো কিভাবে বানাবো, কিরম করে বানাবো, কি কি জিনিস আমার মাথায় রাখতে হবে, এই সব কিছু প্ল্যান প্রোগ্রামিং কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, এই অবধি তো আমি তোমাদের সবাইকে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। আমি আর এবারে ছোটখাটো জিনিসগুলো দেখিয়ে দিই, যে ছোটখাটো আর কি কি জিনিস ছিল। এগুলো তো হয়ে গেল ছোটখাটো জিনিস, যেমন ভলেন্টিয়ার কার্ড। ভলেন্টিয়ার কার্ড কি? স্টুডেন্টরা যারা ভলেন্টিয়ার হয়েছিল তাদের একটা ভলেন্টিয়ার কার্ড দিতে হবে, তো ভলেন্টিয়ার কার্ডের ডিজাইন। এবং এটাকে কিভাবে প্রিন্ট ছেড়েছি, এটাকে প্রিন্ট ছেড়েছি এইভাবে। দেখি, হ্যাঁ দেখো একটা পেজের মধ্যে এতগুলো। এবার তুমি আমায় বলতে পারো যে স্যার কেন করছেন। তার কারণ হচ্ছে, দেখো এই সেট আপটা অনেক সময় যদি প্রিন্টিং হাউসের সঙ্গে তোমার রিলেশন ভালো থাকে, ওরা শুধু বলবে আপনি ফাইল পাঠিয়ে দিন, আমরা প্রিন্ট করে নেবো। ঠিক আছে? ওরা করবে কি, ফাইলগুলোকে নিজেদের মতন করে বড় বড় পেপারে সেট করে যেরকম যেরকম পেজ ছাপে করে নেবে। মেইন জিনিস যেটা তোমায় জানতে হবে সেটা হচ্ছে লো ওয়েস্টেজ। লো ওয়েস্টেজ মানে হচ্ছে যে আমার একটা পেজে যেন জায়গা না থাকে, এমন একটা জায়গা ছেড়ে দিলে যেখানে গিয়ে পেজটা ওয়েস্ট হয়ে গেল। তো আমাকে যতটা ইকোনমিক্যাল হোক সেটা করতে হবে। লো ওয়েস্টেজ প্রিন্টিং আমাদেরকে করতে হবে, লো ওয়েস্টেজ ডিজাইন করতে হবে, যাতে প্রিন্টে গিয়ে প্রচুর জায়গা রয়েছে, আমি প্রিন্টে একটা পাঠিয়ে দিয়েছি, সেরকম যাতে না হয়। তো সেই প্ল্যানিং প্রোগ্রামিং গুলো তোমাদের করতে হবে। তো আমাদের যেমন প্রিন্টিং হাউস যে আছে তার সাথে আমাদের রিলেশন খুব ভালো, সারা বছর প্রিন্টিং হয়। তো তাকে যদি আমরা ফাইল পাঠিয়ে দিই, সে আমাদের বলে যে আপনাকে সেট আপ করতে হবে না, আপনি ফাইল পাঠিয়ে দিন, আমি আমি আমার মতন করে বসে বসে সব করে দেবো, আপনি শুধু ফাইল পাঠান আর সাইজটা লিখে দেবেন ফাইলে। এই জন্য তুমি যদি দেখো সবকটাই কিন্তু দেখো আমার সাইজ লেখা রয়েছে ফাইলে। বড় করে দেখাই, 4 ইঞ্চ বাই 6 ইঞ্চ, দেখতে পাচ্ছ? তো এই জিনিসগুলো কেন আমার করা রয়েছে, কারণ হচ্ছে যাতে প্রিন্টিং হাউস যাতে বুঝতে পারে যে আচ্ছা এটা এত সাইজের ফাইল। ঠিক আছে? এখানে একটা বুম স্টিকার মাইক রয়েছে,
এবারে বুম মাইক দেখো, এটা 8 ইঞ্চ বাই 5.5 সেন্টিমিটার। বুম মাইক স্টিকার মানে যারা ইন্টারভিউ নেয় না, তাদের দেখবে ওই যে মাইকটা হয়, মাইকে দেখবে একটা বক্স লাগানো থাকে, সেখানে সেই ব্র্যান্ডিংটা থাকে যে কোন ইভেন্ট হচ্ছে, কোন কোম্পানির হচ্ছে, বা মিডিয়া নিউজ চ্যানেল যখন আয়, এবিপি আনন্দ, এইগুলো এরকম করে লাগানো থাকে মাইকে, সেটাকে বুম মাইকের ওই বক্স গুলোকে বলে। ওর স্টিকারিংটা আমাদের করতে হয়, তো স্টিকারটাও আমরা প্রিন্ট করিয়ে নিয়েছিলাম যে আমাদের ইভেন্টে স্টিকারিংটা করা থাকবে। এই সব কিছু কিন্তু এই বছরেও হবে। ঠিক আছে, এখন আমার কাজ চলছে। আমি এই আজকের সেশনটা এখানে এন্ড করবো উইথ দি 2025 ডিজাইন, যেটা থিমটা আমি রেডি করেছি সেটাই তোমাদের দেখাবো। এর ওপর এখনো কাজ আছে, অনেক কিছু কাজ বাকি। আহ, আমি জাস্ট তোমাদের থিমটা দেখাচ্ছি। এবারে এবারে আমি কোরল ড্রয় করি না, কারণ এবারে আমি একটুখানি অন্যরকম ভাবে প্ল্যান করেছিলাম। তাই জন্য আমি এবারে থিম যেটা সেটা ফটোশপে করেছি। তোমাদের ফটোশপ ফাইলটা খুলেই দেখাই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এক মিনিট। তো এবারে থিমটা হচ্ছে এইটা। যেহেতু ক্যানভাসে কালার হবে, তো ওয়াটার কালার, অয়েল কালারের একটা টেক্সচার দিয়ে আমরা এবারে ফিল্ম বানিয়েছি। ওকে, তো এইটা এবছরের থিম। তার আমি একটা ছোট্ট তোমাদের ডেমো দেখিয়ে দিই, যে আমরা এবারে সার্টিফিকেটের টেমপ্লেটটা তোমাদের দেখাই। এবছরে যেটা টেমপ্লেটে কাজ হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবারে টেমপ্লেটটা এরকম হচ্ছে। হ্যাঁ, এইটা সেম থাকে, এটা প্রতি বছর আমরা সেম রাখি। বাকি জিনিসগুলো সেম, এই স্পন্সরের এগুলো সেম থাকবে। বাকি এটার এরকম ডিজাইনটা হবে। এটা এবছরের সার্টিফিকেট। এরপরেও অনেক কাজ বাকি আছে, আমার স্টেজ ফেজ সব কিছুই বাকি আছে। কিন্তু একবার কি জানো তো, একটা জিনিস কি বলতো, আমাদের কাজ করে করে আহ, এমন একটা কনফিডেন্স এসে গেছে যে আমরা জানি যে লাস্ট মুহূর্তে গিয়ে আমরা ঘাবড়ে যাব না, আমরা ইজিলি কাজ করতে পারবো। যে লাস্ট মোমেন্টে মানে কতদিন আর বাকি, ধরে নাও ইউজুয়ালি ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে, তো আমাদের তাড়াতাড়ি সব রেডি করতে হবে। তো সেই সব জিনিসগুলোকে করতে হবে। এবং তুমি বলবে স্যার এত কিছু করতে গেলে ডিসেম্বর তো বেশি দিন বাকি নেই। ঠিক, কিন্তু আমি এইটুকুনি তোমাদের বলতে পারি যে ডিসেম্বর বেশি দিন বাকি না থাকলেও আমার কাজ 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। 7 দিন লাগবে ম্যাক্সিমাম, দিয়ে প্রিন্টে চলে যাবে। মানে বুঝতে পারছো, এতটা কনফিডেন্স নিয়ে কথা বলতে। এইটা কখন আসবে না, তোমাদের মধ্যেও আসবে এই কনফিডেন্সটা, যখন তোমাদের কাজে মারাত্মক গ্রিপ এসে যাবে। যখন কাজে গ্রিপ এসে যাবে, তুমিও নিজের ডেডলাইন নিজে ফিক্স করে নিতে পারবে যে এটা করতে বেশি টাইম লাগবে না। ওভার কনফিডেন্ট হওয়া ভালো নয়, কনফিডেন্ট হওয়া ভালো। তো কনফিডেন্স নিয়ে আমিও বলছি এই কাজটা 1 সপ্তাহেরই কাজ আছে, হয়ে যাবে। বছর পর বছর করে 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 হাত সেট হয়ে গেছে। তোমাদের ক্ষেত্রেও তাই হবে। রেগুলার প্র্যাকটিস। এই যে ধরনের কাজগুলো দেখালাম, এগুলো অবভিয়াসলি তোমরা বাড়িতে বসে তো কিছু করতে পারবে না। হ্যাঁ, তোমরা নিজেদের সেলফ প্র্যাকটিস করতে পারো, কিন্তু আমি এটাই বলি, তোমরা ধাক্কা না খেলে না কোনো কাজ হবে না। ইটস লাইক, মানে গাড়ির একটা ইঞ্জিন আছে, গাড়িতে তোমায় পেট্রোল ঢেলতে হয়। পেট্রোল দেওয়ার পরে তুমি যখন গাড়িটাকে স্টার্ট দেবে, ওই গাড়িটার ইঞ্জিনটা কিক দেবে, তবেই তোমার গাড়ি চলবে। ওই কিকটা তুমি কিন্তু এখন ফিল করবে না। এই কিকটা প্রোডাকশনে যখন বসবে, কাজ তোমায় দেবে, 10টা প্রেশার এসে পড়বে, ওই কিকটা ফিল করবে, তখন দেখবে অটোমেটিক্যালি তুমি কাজটা তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটার প্ল্যানিং শুরু করবে। ঠিক আছে? বিল গেটস একটা ইন্টারভিউ বলেছিল, একটা একটা খুব ভালো কথা বলেছিল একবার ইন্টারভিউ। বিল গেটস এর নাম তোমরা হয়তো শুনেছো, মাইক্রোসফটের কো ফাউন্ডার। উনি একটা কথা বলেছিলেন যে আমি আমার কোম্পানিতে হার্ড ওয়ার্কিং, মানে মানে হার্ড ওয়ার্কিং লোকে থেকে আমি লেজি ওয়ার্কারদের নিতে বেশি পছন্দ করবো। কেন? তার কারণ হচ্ছে লেজি ওয়ার্কারদের আমি দেখেছি টেন্ডেন্সি তাড়াতাড়ি কিভাবে কাজ শেষ করা যায় সেইটা আগে ওরা খুঁজে বার করে। তো ব্যাপারটা হচ্ছে হার্ড ওয়ার্ক করলেই যে সবসময় হবে না, তোমার স্মার্ট ওয়ার্কার হতে হবে, লেজি হলো না, বাট
স্মার্ট ওয়ার্কার হও। আজকের দিনে আমি ডেফিনেশনটা চেঞ্জ করে বলবো বি আ স্মার্ট ওয়ার্কার। যে ওয়ান শটে তুমি কাজগুলোকে নামাচ্ছ, কিভাবে নামাচ্ছ সেটা পুরো প্ল্যান করছো, প্ল্যান করে নিয়ে কাজটাকে শেষ করছো, যাতে এই যে আমি কনফিডেন্স নিয়ে বলছি 7 ডেজ আমি এই কাজটা নামিয়ে দেবো, এই কনফিডেন্সটা তোমাদের মধ্যেও থাকে, যাতে তোমরাও এইভাবে ইন্টারভিউ গুলোও ক্র্যাক করে আসতে পারো। ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে আজকের টেকনিক্যাল ইন্টারভিউ সেশন। তোমাদের কারোর কিছু প্রশ্ন থাকলে তুমি জিজ্ঞেস করে নিতে পারো এখন। আর যদি আলটিমেটলি প্রশ্ন না থাকে আমরা তাহলে সেশনটা এন্ড করতে পারি। বলো। সেশনটা সবার ভালো লেগেছে তো? হ্যাঁ স্যার। একজন দুজনই বলছে হ্যাঁ স্যার, বাকিদের কোনো আনসার পাচ্ছি না। অ্যাটলিস্ট যদি তোমাদের মাইক কাজ না করে চ্যাট বক্স ইউজ করো। হ্যাঁ স্যার। আচ্ছা, জিনিসটা নলেজেবল লেগেছে, বুঝতে পেরেছো যে হ্যাঁ এই কাজগুলোর প্রসেস গুলো বুঝতে পেরেছো? হুম, এটা তোমাদের মনে হলো যে এটা কাজে লাগবে? হ্যাঁ স্যার, এটা কাজে লাগবে। তো যখন কাজে লাগবে এই জিনিসটা তোমরা ফিল করছো, তোমরা কিন্তু এইভাবে কাজ করো, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমাদের কাজও অনেক ইমপ্রুভ হতে শুরু করবে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস আজকে জয়েন করার জন্য। আবার আমি যেটা বললাম 15 তারিখে আমাদের অ্যালামনাই সেশন আছে 4টের সময় বিকেলবেলা। লিঙ্ক তোমাদের কাছে মেল চলে যাবে, প্লিজ তোমরা সবাই 15 তারিখ জয়েন করে যাবে। আর 19 তারিখ পরের বুধবার সেটা হচ্ছে সেমিনার আছে, যেরকম জয়েন করো, যেরকম আমাদের এরকম সেশন হচ্ছে, সেখানে আমরা আবার নতুন জিনিস কিছু দেখানোর চেষ্টা করব। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের সবার সাথে তাহলে আবার 15 তারিখ দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার।